আমার নাম আনিকা। আমার রূপ ছিল চোখে পড়ার মতো, কিন্তু বিয়ের পর থেকেই আমার জীবনে এক অদ্ভুত ঘটনার শুরু। বিয়ের দিন সব কিছু ঠিকঠাকই ছিল। রোহান নামের একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তাকে আমি শুধু ছবিতে দেখেছিলাম। ছবির হাসি ছিল শান্ত ও স্বাভাবিক, কিন্তু ফুলশয্যার রাতে প্রথমবার বুঝলাম ছবির সেই মানুষটি আর বাস্তবের মানুষের মধ্যে যেন কোথাও ফাঁক রয়ে গেছে। আমি ঘরে একা অপেক্ষা করছিলাম। বাইরে ঘর ভরা উৎসবের শব্দ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এলে মনটা আরও অস্থির হতে লাগল। ঠিক তখনই দরজায় টোকা। ভেবেছিলাম রোহান এসেছে, কিন্তু ঘরে ঢুকলেন পরিবারের অভিভাবক, যাকে সবাই সম্মান করে, যার কথায় পুরো বাড়ি চলে। তিনি বললেন, রোহানকে নিয়ে এসেছি। আমি বিস্মিত হয়ে তাকালাম, কারণ যে মানুষটিকে তিনি রোহান বলছেন সে ছিল ছবির রোহান নয়। ছেলেটির আচরণ ছিল অস্বাভাবিকভাবে শিশুসুলভ, কিছুই যেন বুঝতে পারছে না। আমি বিস্ময়ে বললাম, ছবিতে যে ছেলেটিকে দেখিয়েছিলেন তিনি তো এরকম ছিলেন না। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। আমি বুঝে গেলাম কিছু একটা গোপন রহস্য আছে, যা আমাকে বলার জন্যে কেউই প্রস্তুত নয়। সেই রাতটা কাটল অদ্ভুত ভয় আর অনিশ্চয়তায়। ভোর হতেই আমি বাবা মাকে ফোন করলাম। তারা এলে সব খুলে বললাম, কিন্তু তারা একটাও বিশ্বাস করল না, বরং বলল তারা তো আসার পরে রোহানের সাথেই দেখা করেছে, সে নাকি পুরোপুরি স্বাভাবিক। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে রাতে যে অপরিচিত মানুষটি আমার ঘরে ছিল সে কে? আমি ঘরের দিকে ছুটে গেলাম, কিন্তু দরজার ওপাশে কেউ ছিল না, যেন সে মানুষটি কখনো ছিলই না। বাবা মা অবিশ্বাস আর অপমান বোধে আমাকে কিছু না বলেই চলে গেলেন। আর পরিবারের সেই অভিভাবক ধীরে হেসে বললেন, এখন যা হয়েছে তা মেনে নিয়ে শান্তিতে থাকতে শিখো। তার চোখের দৃষ্টি ছিল অদ্ভুত ঠান্ডা। তিনি আমাকে এমনভাবে কথা বলছিলেন যেন সত্য আড়াল করা তার বহু দিনের অভ্যেস। সেই দিন থেকে আমি বুঝতে পারলাম এই বাড়িতে আমার একমাত্র অস্ত্র হবে সতর্কতা। বাড়ির পরিবেশ প্রতিদিনই ভারী হয়ে উঠছিল। আমি ছাদে গিয়ে একা বসে থাকতাম। একদিন ঠিক সেই ছাদেই হঠাৎ একটি পরিচিত মুখ দেখতে পেলাম। সে বলল, আমি সেই মানুষ যার ছবি দেখিয়ে আপনার বিয়ে ঠিক করা হয়েছিল। আমি হতবাক। যদি ছবির মানুষটি সেই হয়, তাহলে আসল রোহান কোথায়? ছেলেটির নাম আকাশ। সে ধীরে ধীরে সত্যের প্রথম অংশটুকু জানালো। বলল, আপনাকে প্রতারণা করতে আমার ইচ্ছে ছিল না। কিছু বাধ্যবাধকতা ছিল, কিছু লুকানো বিষয় ছিল যেগুলো আপনার জানার কথা ছিল না। তার চোখে অনুশোচনা ছিল। আমার মনে প্রশ্নের পর প্রশ্ন জন্ম নিচ্ছিল। ঠিক তখনই ছাদের দিকে উপস্থিত হলেন পরিবারের সেই প্রধান ব্যক্তি। তার চোখে স্পষ্ট অসন্তোষ। তিনি বললেন, বৌমা, এই সময় ছাদে কার সাথে? কথাটা স্বাভাবিক শোনালেও তার ভেতরের সতর্ক সংকেত আমি বুঝে ফেললাম। আকাশ আর লুকিয়ে রাখল না। সে বলল, আপনার বিয়ে যার সাথে হয়েছে তিনি রোহান নন। আমাকে বসানো হয়েছিল বরের আসনে, আর যাকে আপনি ফুলশয্যার ঘরে দেখেছিলেন তিনি এক জটিল পরিস্থিতির শিকার। এই কথাটুকু বলতেই আমার চারপাশ যেন কেঁপে উঠল। সত্যের চূড়া তখনও দেখিনি, কিন্তু তার ছায়া আমাকে স্পর্শ করে গেল। পরিবারের অভিভাবকের চোখে কোনো বিস্ময় ছিল না, যেন তিনি আগেই জানতেন সব প্রকাশ পাবে। তার নীরবতা আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো সেই দিনই। বুঝলাম এই বাড়ির দেয়ালের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা না জানলে শান্তি নেই, আর জানলে জীবন বদলে যায়। আকাশের মুখ থেকে কথাগুলো বের হওয়ার সাথে সাথে মনে হচ্ছিল কেউ যেন হঠাৎ আমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিল। এতক্ষণ যাকে সত্যি ভেবেছিলাম তা আসলে অর্ধেকও ছিল না। আমি স্থির গলায় বললাম, সবটা পরিষ্কার করে বলো আকাশ, আজ আর আমি অর্ধেক শুনে থামব না। আকাশ একবার আমার দিকে, একবার পরিবারের সেই অভিভাবকের দিকে তাকালো। তারপর গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলো, আপনার বিয়ের দিন আসল রোহানকে মণ্ডপে বসানো হয়নি, কারণ তার কিছু স্বাস্থ্যগত সমস্যা আছে। সে বিয়ের নিয়মকানুন বোঝার মতো অবস্থায় ছিল না। ওকে সামনে আনলে অনেক প্রশ্ন উঠত, আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস ওনার ছিল না। তাই আমাকে বসানো হয়েছিল আপনার পাশে। আমি শুধু একটা মুখোশ, একটা সাজানো ছবি। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মানে আমার পুরো বিয়েটাই ছিল একটা অভিনয়।
গলা কেঁপে উঠল আমার। পরিবারের প্রধান ব্যক্তি তখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার নীরবতা অনেক কথা বলে দিচ্ছিল। আকাশ বলল, বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে দূরে সরে যেতে বলা হয় সবই নাকি পরিবারের ভালো আর ভবিষ্যতের জন্যে। বিনিময়ে কিছু টাকা দেওয়া হয়েছিল। শব্দটার টাকা শুনতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বুঝলাম আমি এই পুরো খেলায় শুধু একটা সহজ লক্ষ্য ছিলাম। আমার ইচ্ছা, আমার ভবিষ্যৎ সবকিছুই অন্য কারো পরিকল্পনার অংশ ছিল। আমি সোজা তাকিয়ে বললাম, আপনি সব জানতেন? পরিবারের প্রধান ব্যক্তির ঠোঁটে সামান্য হাসি ফুটল। তিনি শান্ত গলায় বললেন, পরিস্থিতি সামলাতে যা দরকার ছিল তা করেছি। আমাদের পরিবারের মান ইজ্জত আমার কাছে আগে। আমি হেসে ফেললাম। সেই হাসির ভেতরে কষ্ট আর অপমান একসাথে মিশেছিল। আমার ইজ্জতটা কি কারো কাছে গুরুত্ব পেয়েছে? আমার প্রশ্নের জবাবে তিনি কিছু বললেন না, কেবল দৃষ্টিটা আরও ঠান্ডা হয়ে গেল। সেই রাত থেকেই বাড়ির ভিতরে অদ্ভুত এক পরিবর্তন শুরু হলো। আমাকে যেন অদৃশ্য শিকলে বেঁধে ফেলা হলো। দরজায় তালা না থাকলেও বেরিয়ে যাওয়ার পথগুলো এক এক করে বন্ধ হয়ে যেতে লাগলো। আমার মোবাইল ব্যবহারে চোখ পড়তে লাগলো। আমার ফোনে কারা কথা বলে, কতক্ষণ কথা বলে, সবারই অদেখা হিসাব যন্ত্র যেন প্রতি মুহূর্তে আমাকে মেপে দেখছে। একদিন সকালবেলা রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পিছন থেকে সেই পরিচিত গলা শুনতে পেলাম, বৌমা, আমার এক কাপ চা করবে? আর একটু সময় পেলে আমার ঘরে এসো। কথাটা স্বাভাবিকই ছিল, কিন্তু দৃষ্টিটা ভিন্ন ছিল। যেন সেই দৃষ্টির ভেতরে লুকিয়েছিল নিজের মতো করে আমাকে যাচাই করার এক অদ্ভুত অধিকারবোধ। প্রথম আমি ভাবতাম বড়রা তো স্নেহ করতেই পারেন, একটু আদেশ, একটু শাসন, এসব স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলাম তিনি যখনই কথা বলেন তার ভাষা আর ভঙ্গি এমন হয় যা শুধু স্নেহে সীমাবদ্ধ থাকে না। আমার ব্যক্তিগত সময়, আমার নিজের ঘরে থাকার স্বাধীনতা সব কিছুতেই তিনি অদ্ভুতভাবে জড়িয়ে পড়তে চাইছিলেন। তিনি প্রায়ই বলতেন, এই বাড়িতে আমার যতটুকু কষ্ট তোমাকেই ভাগ করে নিতে হবে, তোমাকে এনেছি এই জন্যেই তো। আমি প্রতিবাদ করলে হেসে বলতেন, এসব বাড়ির মেয়েরা এসব বুঝতে শিখে যায় সময়ের সাথে সাথে। তার নির্লিপ্ত অথচ চাপ সৃষ্টি করা আচরণে আমি বুঝতে পারলাম এখানে আমার জন্য যে ভূমিকা ঠিক করা হয়েছে তা শুধু একটি সাধারণ গৃহবধূর নয়। আমাকে যেন ধীরে ধীরে এক অদ্ভুত নির্ভরতার, আবার একই সাথে অস্বস্তিকর ঘনিষ্ঠতার বৃত্তে টেনে নেওয়া হচ্ছে। একদিন বিকেলে তিনি আমাকে ডেকে বললেন, আমার পা দুটো খুব ব্যথা করছে, একটু মালিশ করে দেবে? আমি সংকোচ নিয়ে বললাম, আপনি চাইলে কাজের লোককে বলি। তিনি সাথে সাথেই গলাটা বদলে বললেন, তুমি কি তাহলে আমার যত্ন নিতে চাও না? আমি কি আমার পরিবারের বড় নই? শব্দগুলো এমনভাবে বললেন যেন আমি না করলে আমিই দোষী, আমিই নাকি অকৃতজ্ঞ। বাধ্য হয়ে আমি গেলাম, কিন্তু আমার মন তখন থেকে আরও ভারী হয়ে উঠল। কেমন যেন লাগছিল। সংসার করার নাম করে আমি যেন এক অদ্ভুত মানসিক চাপের ঘরে আটকে যাচ্ছি। তার আচরণে সেই স্নেহের সাথে মিশেছিল অদ্ভুত এক দাবি, যা আমার বয়স, অবস্থান আর সীমারেখার সাথে মানাতো না। সেদিন রাতে নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে একটা কথাই ভেবেছিলাম, এই বাড়িতে আমাকে কে বোঝে? আমার স্বামী হিসেবে যে মানুষটি থাকার কথা, তিনি নিজের জগতে আটকে থাকেন। কখনো কখনো শিশুর মতো আচরণ করেন, কখনো আবার নীরব হয়ে এক কোণে বসে থাকেন। তাকে দেখে মায়া লাগত, আবার একই সাথে এক ধরনের অপ্রস্তুত আর ভয়ের মিশ্র অনুভূতিও কাজ করত। তার সাথে আমার কোনো বাস্তবিক সম্পর্ক গড়ে ওঠার সুযোগই ছিল না। একদিন সন্ধ্যায় আবার ছাদে গেলাম। আকাশকে দেখতে চাইছিলাম। মনেই মনে ভাবছিলাম, যদি আর কখনো দেখা না হয় তাহলে অন্তত একবার নিজের মনের সব কথা বলতে পারতাম। কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ পেছন থেকে একটি পরিচিত গলা শুনলাম, আপনি আমাকে খুঁজছিলেন? ঘুরে দেখি আকাশ দাঁড়িয়ে আছে, মুখে অপরাধ বোধ, চোখে অনুশোচনা। আমি কোনো কথা না বলে সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি বলেছিলে কিছু বাধ্যবাধকতা ছিল, সেই বাধ্যবাধকতাটা কি? আকাশ ধীরে ধীরে বলল, আমি ছোটবেলা থেকেই এই বাড়িতে কাজ করি, পড়াশোনা ঠিকমতো করতে পারিনি, পরিবারের অবস্থা ভালো ছিল না। উনি আমাকে নিজের লোকের মতোই কাছে রেখেছিলেন। আমি ভেবেছিলাম উনি আমার উপকার করছেন। সে একটু থেমে যেন নিজের ভেতরের সাহসটুকু জড়ো করে নিল। তারপর বলল,
একদিন উনি আমাকে ডেকে বললেন একটা ছোট্ট অভিনয় করলে আমার ভবিষ্যৎ নাকি বদলে যাবে, কিছুদিনের জন্য শুধু পরিচয় বদলে থাকতে হবে, বিনিময়ে টাকা, কাজের নিশ্চয়তা সব কিছু থাকবে। আমি বুঝিনি এই অভিনয়ের মাসুল অন্য কারো জীবন হয়ে যাবে। আমি শান্ত গলায় বললাম, তুমি জানতেও না এরপর কি হবে? আকাশ মাথা নাড়ল। আমাকে শুধু বলা হয়েছিল বিয়ে হয়ে গেলে তুমি তোমার মতো সংসার করবে আর আমি আমার মতো চলে যাব। কিন্তু বাস্তবে বিয়ে হয়ে যাওয়ার পর সব কিছু বদলে গেল। ওনার পরিকল্পনা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। আপনাকে শুধু এই সংসারের বউ হিসেবে নয়, আরও অন্যভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন। আমি চুপ করে গেলাম। এই অন্যান্যভাবে কথাটার ভেতরেই সব বোঝা যাচ্ছিল। কোনো কিছু খোলাখুলি বলার দরকার ছিল না, তবু সব কিছু পরিষ্কার ছিল। অদৃশ্যভাবে যেটা আমি প্রথম দিন থেকেই অনুভব করছিলাম, আকাশের কথায় তা আরও স্পষ্ট হয়ে উঠল। ঠিক তখনই মাথার ওপর কারোর পদশব্দ শুনতে পেলাম। পরিবারের সেই প্রধান ব্যক্তি ছাদের দিকে উঠছেন। আমাদের দুজনকে একসাথে দেখে তার চোখে বিরক্তি ঝলসে উঠল। তিনি ঠান্ডা গলায় বললেন, বৌমা, এত রাতে এখানে, আর একজন বাইরের লোকের সঙ্গে? আমি এবার আর আগের মতো চুপ করে থাকলাম না। বললাম, উনি বাইরের লোক নন, আমার বিয়ের অদ্ভুত সত্যের অংশ। আপনি সেটা জানেন ভালো করেই। তিনি কঠিন গলায় বললেন, তুমি কি বলতে চাইছ? আকাশ এবার সামনে দাঁড়িয়ে বলল, আমি আজ সব বলে দিচ্ছি। যাই হোক, অন্তত এই মেয়েটার সাথে আর অন্যায় হোক তা আমি দেখতে পারি না। বিয়ের দিন আমি ছিলাম বরের আসনে, আপনার ছেলে নয়। এতক্ষণ পর্যন্ত যিনি নীরবে সব দেখছিলেন, তার চোখের মনি এবার সামান্য কেঁপে উঠল। তবু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, তুই যা বলছিস তার কোনো প্রমাণ আছে? কে বিশ্বাস করবে? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর বললাম, প্রমাণের দরকার হলে আমাদের দুজনেই দিতে পারবো। আপনার নিজের কথা, আপনার দেওয়া টাকা, আপনার পরিকল্পনা সব কিছু নিয়ে যদি বাইরে যাই, সেই হিসাবও কেউ না কেউ একদিন করবে। তিনি আমার দিকে এগিয়ে এলেন, গলাটা এবার নরম অথচ ভেতরে চাপা রাগ। তুমি বাড়াবাড়ি করছো আনিকা। তুমি জানো না বাইরে গেলে সমাজ কাকে দোষ দেবে? শেষ পর্যন্ত আঙ্গুল উঠবে তোমার দিকেই, তোমার পরিবারের দিকেই। আমি শান্ত গলায় জবাব দিলাম, সমাজ কাকে দোষ দেবে সেটা পরে দেখা যাবে। আমি এখন শুধু চাই আমার জীবনটা আমার হাতে ফিরে আসুক। এই বাড়িটায় আমার থাকা কঠিন হয়ে যাচ্ছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমি নিজেকে অসহায় আর বন্দী মনে করি। আমার এই কথাগুলো শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে, যদি এতই কষ্ট হয় তাহলে তোমার একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছি। কিন্তু মনে রেখো, এই বাড়ি ছেড়ে একবার গেলে আর ফিরে আসার পথ থাকবে না। আমি তখনই বুঝে গেলাম, এই মানুষটা আমাকে কখনো আপন করে নেননি আর নিতেও চান না। আমাকে শুধু তার পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করেছেন। এখন যখন সেই পরিকল্পনা ভেঙে পড়ার মুখে, তখন তিনি আমাকে ভয় দেখিয়ে থামাতে চাইছেন। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার চোখে এক ধরনের মিশ্র অনুভূতি, লজ্জা, অপরাধবোধ আর অদ্ভুত এক সাহস। আমি ধীরে ধীরে বললাম, জীবনের নাম যদি হয় বন্দিত্ব, তাহলে ফিরে আসার দরজা বন্ধ হয়ে গেলে আমার ভয় নেই। আমি শুধু সত্যকে বেছে নেব। পরিবারের অভিভাবক আমার দিকে তাকিয়ে একটু ঝুঁকে এসে খুব নিচু স্বরে বললেন, ভাবিস ভালো করে। তুই যদি চলে যাস, তোর বাবা মা তোকে গ্রহণ করবে না, সমাজ তোকে প্রশ্ন করবে। আর এই ছেলেটা, আকাশের দিকে ইশারা করে বললেন, এ কি সারা জীবন তোকে নিয়ে দায়িত্ব নেবে? কথাগুলো আমার বুকের ভেতর ঝড় তুলল। সত্যিই কি আকাশ আমার দায়িত্ব নিতে প্রস্তুত, নাকি সে শুধু অনুতপ্ত বলে সত্যটা জানাচ্ছে? আমি নিজেই জানি না আমার সামনে কোন পথ খোলা, কোনটা বন্ধ। ভেতরে ভেতরে আরেকটি প্রশ্ন ঘুরছিল, আমি কি এখনো চুপ থাকব, নাকি সত্যের জন্য সব হারানোর ঝুঁকি নেব? সেই রাতে ঘরে ফিরে আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। একদিকে ছিল শ্বশুরবাড়ির এই অদৃশ্য কারাগার, অন্যদিকে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। মাঝখানে দাঁড়িয়েছিলাম আমি, একজন সাধারণ মেয়ে, যার মন শুধু জানে সে অন্যায়ের সাথী হয়ে বাঁচতে পারবে না। পরদিন সকালে আমি আকাশকে দেখে বললাম, তুমি কি সত্যি সব কিছুর পরেও আমার পাশে দাঁড়াতে পারবে? আকাশ অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, আমি গরিব, আমার হাতে বেশি কিছু নেই, কিন্তু আমি যদি আজও চুপ থাকি তাহলে সব কিছু হারিয়ে শুধু মানুষটা হারিয়ে ফেলব নিজেকে। আপনি যদি সত্যি এই বাড়ি ছেড়ে যেতে চান, আমি আপনার পাশে দাঁড়াবো। যতটুকু পারি অন্তত আপনার একার লড়াইটা যেন একা না হয় তার চেষ্টা করব।
আমি জানতাম এই সিদ্ধান্তের পর আর ফিরে যাওয়ার পথ থাকবে না, কিন্তু ভেবে দেখলাম ফিরে যাবই বা কিসে? এখানে আমার কি আছে? পরিবার বলে যাদের ভাবতাম তারা তো প্রথম দিনই আমার কথা বিশ্বাস না করে আমাকে একা ফেলে গেছে। এই বাড়ির দেয়ালে আমার হাসির চেয়ে কান্নার প্রতিধ্বনিই বেশি বাজে। সেদিন বিকেলে আমি শেষবারের মতো বাড়ির সব কোণ ঘুরে দেখলাম। সেই ঘর যেখানে প্রথম রাতে অদ্ভুত এক ভয়ের মধ্যে আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম, সেই ছাদ যেখানে সত্যের প্রথম আলো জ্বালিয়েছিল আকাশ, সেই দরজা যেখানে বারবার ভেবেছি যদি কেউ এসে আমাকে বুঝত। হঠাৎ দরজায় কড়া নাড়ল। পরিবারের প্রধান ব্যক্তি দাঁড়িয়ে। আজ তার চোখে ছিল এক অদ্ভুত ক্লান্তি। তিনি বললেন, শেষবারের মতো তোর সাথে কথা বলতে এসেছি। আমি চুপ করে শুনলাম। তিনি বললেন, তুই যদি চাইস আমি তোর বাবা মার সাথে কথা বলতে পারি, সব কিছু মিটমাট করার চেষ্টা করতে পারি, কিন্তু শর্ত আছে, বাইরে কোথাও কিছু বলবি না। এই বাড়ির কথা, এই ঘটনার কথা সব ভেতরেই থাকবে। আমি ধীরে বললাম, অর্থাৎ আপনি চান আমি চুপ করে সব মেনে নিই? আপনি যা করেছেন, যা করছেন, সব কিছু ভুলে গিয়ে আবার আগের মতো থাকতে চেষ্টা করি? তিনি ঠান্ডা গলায় বললেন, যা হয়ে গেছে তার পাল্টানো যাবে না বৌমা। সব কিছু জানাজানি হলে তুই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বি। তোর সম্মান, তোর ভবিষ্যৎ সব কিছু প্রশ্নের মুখে দাঁড়াবে। আমি এবার প্রথমবারের মতো স্থির আর দৃঢ় গলায় বললাম, যখন আমাকে ব্যবহার করা হচ্ছিল তখন আমার সম্মান নিয়ে কেউ ভাবেনি। এখন আমি সত্য বলতে চাই, তখন হঠাৎ সবাই আমার সম্মান নিয়ে চিন্তিত হয়ে যায় কেন? আমি অন্যায়ের বোঝা বুকে নিয়ে আর বাঁচতে পারবো না। আমার কথা শুনে তিনি বুঝে গেলেন আমাকে আর কথার জালে আটকে রাখা যাবে না। তার মুখের হাসিটা মিলিয়ে গেল, চোখের ভেতরের কঠোরতা আবার ফিরে এলো। তিনি শেষবারের মতো বললেন, তোর সিদ্ধান্ত তুই ভেবে চিনতে নিস। আজ যদি বাড়ি ছাড়িস, মনে রাখিস আর কেউ তোকে আপন ভেবে হাত বাড়িয়ে নাও দিতে পারে, তখন কিন্তু আফসোস করার সুযোগও পাবি না। আমি ধীরে দরজার দিকে তাকালাম। দরজা খোলা, বাইরে অনিশ্চয়তা, কিন্তু অন্তত শ্বাস নেওয়ার মতো মুক্ত বাতাস আছে। ভেতরে আটকানো নিরাপত্তা, কিন্তু তার সাথে অদৃশ্য শেকলও আছে। আমি জানতাম আর দেরি করলে আমি নিজেই নিজের প্রতি অন্যায় করব। সেদিন সন্ধ্যার আলোয় আমি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেব বলে মনস্থির করলাম। আকাশ অপেক্ষা করছিল বাড়ির গেটের কাছে। আমি আমার ছোট্ট ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। প্রতিটা ধাপ যেন আমার অতীত থেকে একটু করে দূরে নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ ধাপে এসে হঠাৎ একটা প্রশ্ন আবার মাথায় উঠল, আমি কি সত্যিই নতুন করে শুরু করতে পারবো, সমাজ, লোকজন, বাবা মা সব কিছুর বিরুদ্ধে গিয়ে? ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো পরিবারের প্রধান ব্যক্তির গলা, যদি এখনই থেমে যাও তাহলে সব কিছু আগের মতো সাজিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু একবার গেলে আর ফিরে আসার পথ থাকবে না। ভালো করে ভেবে দেখো আনিকা। আমি থেমে গেলাম, কিন্তু ফিরে তাকালাম না। সামনে দাঁড়িয়েছিল আকাশ, তার চোখে ছিল প্রশ্ন, আবার আশাও। আমি জানতাম এখন পেছনে তাকালে আমি হার মানব। আমি ধীরে ধীরে সামনে এক পা বাড়ালাম। সেই এক পাই নির্ধারণ করে দেবে আমার বাকি জীবনের পথ। এখানেই আমার জীবনের গল্প নতুন মোড় নিতে চলেছে। আমি এক পা সামনে বাড়ালাম। গেটের বাইরে অন্ধকার গলি, অজানা রাস্তা, অনিশ্চিত ভবিষ্যৎ। তবু সেই অজানার ভেতরেও একটা ছোট্ট আশার আলো ছিল, আর সেটা দাঁড়িয়েছিল আমার সামনে, আকাশ। সে চুপচাপ আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল, কিছু না বলে শুধু বলল, চলুন। তার গলায় কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু একটা সহজ প্রতিশ্রুতি, এই পথে আমি একা নই। পেছন থেকে আবারও ভেসে এলো সেই ঠান্ডা কণ্ঠস্বর, আজ যা করছিস সেই ভুলের ফল সারা জীবন ভুগতে হতে পারে অনিকা। আমি থামলাম না, ফিরে তাকালাম না। এতদিন যে কণ্ঠ আমাকে থামিয়ে রাখত, আজ সে কণ্ঠই আমার পেছনের দরজা বন্ধ করে দিচ্ছে। সামনে এগোনোর ছাড়া আর কোনো পথ নেই। বাড়ির গেটের বাইরে পা রাখতেই মনে হলো যেন বুকের ওপর চেপে থাকা একটা ভার হালকা হয়ে গেল। আকাশ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলল, ভয় লাগছে? আমি সত্যিটা লুকোলাম না। হ্যাঁ, একটু না, বেশি। কিন্তু তার চেয়েও বেশি ভয় পাচ্ছি যদি আবার ওখানে ফিরে যাই, তাহলে নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো না। রাতের নিস্তব্ধ রাস্তা ধরে আমরা হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে একটা পুরনো বাসা সামনে গিয়ে থামল আকাশ। চারতলা একটা পুরনো বাড়ি, দেওয়ালের রং উঠে গেছে, নিচতলায় ছোট্ট একটা দরজা। তারই সামনে দাঁড়িয়ে সে বলল, এখানেই আমার ভাড়া বাসা। খুব বড় কিছু না, কিন্তু অন্তত নিজের মতো করে নিঃশ্বাস নেওয়ার জায়গাটা আছে। আমি কিছু বললাম না।
ওই মুহূর্তে বড় ছোট ধনী গরিব এসব কোনো মানে রাখছিল না। দরজার ওপাশে যদি একটু শান্তি একটু নিরাপত্তা পাই তাহলে এটুকুই আমার কাছে পুরো পৃথিবীর সমান। আকাশ দরজা খুলে ভেতরে নিয়ে গেল। ছোট্ট একটা ঘর, পাশে আরেকটা ছোট রান্নাঘর, আর অতিরিক্ত একটা ঘর খালি। কোণে একটা পুরনো খাট, দুটি চেয়ার, একটা টেবিল, এতটুকুই তার পৃথিবী। সে একটু লজ্জা পেয়ে বলল, আপনাকে এমন জায়গায় আনতে হবে ভাবিনি, তবে সত্যিটা লুকিয়ে আর বড় বাড়ির আড়ারে আপনাকে বন্দি করে রাখার চেয়ে এই ছোট্ট সত্যিই আমার কাছে বেশি মূল্যবান। আমি চারপাশে তাকিয়ে আস্তে বললাম, বড় বাড়িতে আমি অতিথি ছিলাম, এখানে অন্তত নিজের মানুষ হতে পারবো, এটাই অনেক বড়। সেদিন রাতে ঘুম আসেনি তেমন। সারাক্ষণ মনে হচ্ছিল হয়তো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। কিছুদিন পর বুঝলাম এটা শুধু অতীতের ভয়ের ছায়া, বাস্তবে কেউ নেই। ধীরে ধীরে মনটা সামলে উঠছিল। কয়েক সপ্তাহ পর একদিন আকাশ বাসায় ফিরে একটু অস্থির গলায় বলল, আজ আপনাকে নিয়ে একটা খারাপ খবর বলতে হবে। আমি চমকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, আপনার আগের শ্বশুর আজ আমাকে পথে আটকে দিয়েছিলেন। আমার বুক ধক করে উঠল। কি বললেন? আকাশ চেয়ার টেনে বসে ধীরে ধীরে বললেন, তুই নাকি আমার বাড়ির মান সম্মান নষ্ট করেছিস, তোর সাথে সাথে ওই মেয়েটাকেও এখনও নাকি শিক্ষা দিতে পারেন। চাইলে একটা ইশারায় সব কিছু ওলট পালট করে দিতে পারবেন। পুলিশ কেস, সমাজ, আইনি নোটিশ, অনেক কথা বললেন। আমি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললাম, তুমি তাকে কি বলেছ? আকাশ শান্ত গলায় জবাব দিল, বলেছি এখন যা করার আইন দিয়েই করতে হবে, কারণ এখন আপনাকে আমি শুধু কোনো অসহায় মেয়ে হিসেবে নয়, আইনের স্বীকৃত স্ত্রী হিসেবে দেখছি। আর আপনাকে আঘাত করার আগে তাকে বুঝতে হবে তিনি নিজেই কত বড় অন্যায় করেছেন। আমার চোখে আবার সেই পুরনো ভয়ের ছায়া ভেসে উঠছিল, কিন্তু এবার তার সাথে ছিল এক চিমটি সাহস। আমরা সিদ্ধান্ত নিলাম প্রয়োজন হলে আইনি পরামর্শ নেব, কারণ সব কিছু মাথা নিচু করে সহ্য করা মানেই ক্ষমা নয়, অনেক সময় তা অন্যায়কে শক্তিশালী করে দেয়। কয়েকদিন কেটে গেল, কোনো খবর এলো না। মনে হলো হয়তো তিনি দমে গেছেন, কিন্তু ঝড় অনেক সময় শান্ত সমুদ্রের ভেতরও লুকিয়ে থাকে, সেটা বুঝতে বেশি দেরি হলো না। একদিন দুপুরে দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই দেখি আমার বাবা দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি, মুখে লজ্জা আর অজস্র না বলা কথা। আমি মুহূর্তের জন্য স্থির হয়ে গেলাম। ভেবেছিলাম হয়তো তারা আর কোনোদিনই আমার খোঁজ নেবেন না। বাবা খুব আস্তে বললেন, ভেতরে আসতে পারি? আমি মাথা নাড়লাম। তিনি ভেতরে এসে চারপাশটা দেখে নিলেন। ছোট্ট ঘর, সাদামাটা জীবন, তার চোখে সব কিছুই নতুন। কিছু সময় চুপ থেকে তিনি বললেন, আমরা জানতে পেরেছি কিছু কথা। আমার গলা শুকিয়ে গেল। কেমন কথা? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওখানকার এক লোক তোমার আগের বাড়ির শ্বশুর বাড়ির এক কাজের মানুষ কিছু কথা বলেছেন, অনেকটা তোমার বলা কথার মতোই। আমরা তখন বুঝলাম তুই যে আমাদের ফোন করে কেঁদে কেঁদে যা বলেছিলি তা একেবারে মিথ্যে ছিল না। আমার বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন একসাথে বেরিয়ে আসতে চাইল, কিন্তু নিজেকে সামলে নিলাম। বাবা বললেন, আমরা তোকে বিশ্বাস করিনি, তোকে বলেছিলাম আর ফোন করলে তোর সাথে সম্পর্কই রাখব না, কিন্তু সত্য জানার পর থেকে মায়ের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি নিজেও নিজেকে ক্ষমা করতে পারছি না। তুই কি আমাদের আর একবার ক্ষমা করতে পারবি? চোখটা ভিজে উঠল। এতদিন যে কথাটা শুনতে চেয়েছি আজ সেটাই শুনছি। তবুও প্রশ্ন করলাম, আপনারা তাহলে এখন কেন এলেন? বাবা একটু থেমে বললেন, তুই এখন কোথায়, কেমন আছিস জানতে ইচ্ছে করছিল। আর যারা তোকে এত বড় অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি কখনো দাঁড়াতে ইচ্ছে করে, এইবার আমরা তোকে একা ছেড়ে দেব না। এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরের ভার যেন একটু হালকা হয়ে গেল। আমি বললাম, বাবা, আমি খুব ধনী নই, কিন্তু শান্তিতে আছি। আমার পাশে যে আছে সে অন্তত আমাকে ব্যবহার করছে না। আকাশ যা করেছে তার জন্য সে অনুতপ্ত, কিন্তু আমার সাথে আজ সে সত্যি পথে আছে। আকাশ পাশের ঘরে দাঁড়িয়ে সব শুনছিল। বেরিয়ে এসে বাবার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। বলল, কাকাবাবু, আমি জানি আমার জন্য আপনার মেয়ের জীবনটা অনেক ঝড়ের ভেতর দিয়ে গেছে। আমি সেটা কোনোদিন ঠিকমতো শোধ করতে পারবো না, কিন্তু একটাই কথা বলতে পারি, এখন থেকে যদি তার সাথে কোনোদিন অন্যায় করি তাহলে আমাকেই প্রথমে কারাগারে পাঠিয়ে দেবেন। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সব ভুলের পরেও সবাই সাহস করে সত্যি পথে ফিরে আসতে পারে না। তুই অন্তত সেই চেষ্টা করেছিস। তিনি একটু থেমে আমার দিকে তাকিয়ে যোগ করলেন,
আর তুই আনিকা, তোর মধ্যে যে সাহস দেখেছি এটা অনেক ছেলে মেয়ের মধ্যেই থাকে না। সেদিন বাবা আমাদের কিছু পরামর্শ দিলেন। বললেন, যদি আগের বাড়ি থেকে তোমাদের দিকে কোনো ঝামেলা আসে তাহলে আইনিভাবে সাহায্য নেব। তুমি কোনোদিন নিজেকে একা ভাববি না। এর কিছুদিন পর আমরা কাছের এক আইনজীবীর সাথে কথা বললাম। তিনি সব শুনে বললেন, যদি আপনার আগের শ্বশুর আপনাদের হয়রানি করতে চান তাহলে আপনি আইনি নোটিশ পাঠাতে পারেন। তাছাড়া যেভাবে প্রতারণা করে বিয়ে দিয়েছে সেটাও খুব সহজ কোনো ঘটনা নয়। প্রমাণ জোগাড় করা গেলে অনেক কিছুই করা সম্ভব। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, যতক্ষণ তারা দূরে থাকে আমি ঝামেলাটা টেনে বড় করব না, কারণ আমার জীবনের কেন্দ্র এখন প্রতিশোধ নয়, শান্তি। কিন্তু যদি তারা আবার আমার জীবনে বা আমার স্বামীর জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে আর পিছু হটব না। ধীরে ধীরে জীবন নতুন ছন্দে ফিরতে শুরু করল। সকালে আকাশ কাজে যায়, আমিও নিজের মতো কাজ খুঁজি। অনলাইনে কিছু কাজ, হাতে তৈরি জিনিস বানিয়ে ছোটোখাটো ব্যবসা যেভাবে পারি সামলে নিচ্ছি। বড়লোকই স্বপ্ন নেই, আছে ছোট ছোট সুখের দিন। একদিন সন্ধ্যায় আমরা দুজন ছাদে দাঁড়িয়েছিলাম। এই ছাদটা আগের বাড়ির মতো বড় নয়, তবু এর আকাশটা অনেক বেশি উন্মুক্ত মনে হয়। আকাশ হেসে বলল, মনে আছে আগের ছাদে প্রথম দিন কেমন ভয়ে ভয়ে দাঁড়িয়েছিলেন? আমি হেসে বললাম, হ্যাঁ, তখন মনে হয়েছিল জীবনটা শুধু ধোঁয়াশায় ভরা। এখনও অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু অন্তত পাশে যে মানুষটা আছে সে কোনো মুখোশ পরেনি। আকাশ একটু সিরিয়াস মুখে বলল, আপনি কখনো কখনো মনে মনে কি ভাবেন না অন্যরকম কোনো জীবন পেলে ভালো হতো? আমি আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে বললাম, প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তো একটা ভুল অধ্যায় থাকে, আমার জীবনেও আছে। কিন্তু সেই ভুল অধ্যায়টাই আমাকে শিখিয়েছে নিজের প্রতি অন্যায় করে সুখী হওয়া যায় না। তুমি যদি তখন সত্যি কথা না বলতে, আমি যদি তখন বাড়ি থেকে বেরিয়ে আসার সাহস না পেতাম, তাহলে আজও হয়তো বড় বাড়ির একটা ঘরে বসে চুপচাপ কাঁদতাম। এখন কাঁদি না, এখন হাসি। আর সেই হাসিটা যেন নিজের কাছে সত্যি লাগে, সেটাই অনেক। সময়ের সাথে সাথে আমাদের ছোট্ট সংসারটা একটু একটু করে গুছিয়ে উঠল। কেউ কেউ আমাদের নিয়ে ফিসফিস করে, কেউ বিচার করে, কেউ সহানুভূতি দেখায়, কিন্তু এগুলোর কোনোটা আমাদের মূল পথটা এখন আর বদলাতে পারে না। আমরা জানি আমরা কাকে বেছে নিয়েছি, কেন সেই পথ বেছে নিয়েছি। কিছু মাস পর একদিন খবর পেলাম আগের বাড়ির সেই মানুষটি অসুস্থ হয়ে পড়েছেন। অনেক কিছু ভেঙে পড়েছে তার ব্যবসায়, মানসিকভাবেও নাকি তিনি আগের মতো নেই। খবরটা শুনে আমার ভেতরে কোনো আনন্দ হলো না, কোনো তৃপ্তিও হলো না। শুধু মনে হলো প্রত্যেক অন্যায়ের একটা অদৃশ্য হিসাব আছে, সেটা সবসময় মানুষের সামনে না আসলেও জীবনের কোনো না কোনো মোড়ে গিয়ে তাকে ধরেই ফেলে। আমি আকাশকে বললাম, অনেক কষ্ট দিয়েছেন, অনেক অন্যায় করেছেন, তবু আমি চাই না তার জীবনের শেষটা ঘৃণায় ভরে থাকুক। আমি নেতিবাচক স্মৃতিতে বাঁচতে চাই না। আকাশ জানালার পাশে দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে এখন আপনাকে সত্যি আর কেউ আটকাতে পারবে না। আপনার ক্ষমা করা আর না করার শক্তিটাই অনেক বেশি। আমি হেসে বললাম, আমি তাকে ক্ষমা করলাম নিজের জন্য, যাতে অতীতের আধারকে টেনে বর্তমানের আলোকে নষ্ট না করি। অল্প অল্প করে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়ে উঠল। আমরা একে অপরের কষ্ট বুঝতে শিখলাম, একে অপরের পাশে দাঁড়াতে শিখলাম। কোনো সিনেমার মতো বড় বড় সংলাপ ছিল না, বড় কোনো ত্যাগও ছিল না। ছিল শুধু ছোট ছোট প্রতিদিনের সহযোগিতা, শ্রদ্ধা আর সৎ থাকার চেষ্টাগুলো। অনেক বছর পর হয়তো কেউ আমার গল্প শুনবে, তখন তারা ভাবতে পারে একটা মেয়ে নিজের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে কেন এই পথ বেছে নিল। আমি তখন একই উত্তর দেব, যা আজও মনে মনে বারবার বলি। কারণ একদিন বুঝেছিলাম বড় বাড়ি, অনেক টাকা, সমাজের চোখে সম্মান, এসবের চেয়ে অনেক বড় একটা জিনিস আছে, আর সেটা হলো নিজের কাছে নিজেকে সত্যি রাখা। অন্যায়ের সাথে হাত মিলিয়ে নিরাপদে বেঁচে থাকার চেয়ে সত্যের পাশে দাঁড়িয়ে ঝড়ের মধ্যে বেঁচে থাকা ভালো। আমার নাম আনিকা। আমার রূপ নিয়ে একদিন অনেক কথা হয়েছে, কিন্তু আজ আমি জানি আমার পরিচয়ের আসল সৌন্দর্য আমার চেহারায় নয়, আমার সিদ্ধান্তে। আমি যে পথে হাঁটছি সেটার প্রতিটা পদক্ষেপে আঘাত আছে, আবার গর্বও আছে। যারা আমার গল্প শুনবে তারা যেন এতটুকু বোঝে, কেউ অন্যায় করলে তাকে প্রশ্ন করাটা অপরাধ নয়। নিজের জীবনের হাল নিজের হাতে নেওয়ার জন্য বড় কোনো শক্তি লাগে না, লাগে শুধু এক মুহূর্তের সাহস। সেই এক মুহূর্তেই পুরো জীবন বদলে যেতে পারে। আর আমার জীবন বদলেছিল সেই মুহূর্তে, যখন আমি বাড়ির গেট পেরিয়ে প্রথমবারের মতো নিজের জন্য এক পা এগিয়েছিলাম।
সময় কখন যে এতটা পেরিয়ে গেল প্রথমে আমি নিজেই বুঝতে পারিনি। নতুন ঘরের মাটিতে প্রথম পা রাখার সময় যে ভয় আর অনিশ্চয়তা ছিল তা ধীরে ধীরে জায়গা করে দিল ছোট ছোট স্বপ্নকে। আকাশ আর আমি দুজনে মিলে সংসার চালানোর যুদ্ধটা চালাতে লাগলাম। প্রথম দিকে কাজের অভাব, টাকার টান, মানুষের কথা সব মিলিয়ে অনেক কঠিন ছিল। তবু একটা জিনিস আমাদের ভেঙে যেতে দেয়নি, সেটা হলো আমাদের দুজনের একে অপরের প্রতি বিশ্বাস। কখনো এক সময়ে দুজনের হাতেই একসাথে টাকা না থাকলেও আমরা হৃদয়ের পকেটে যত্নটা সবসময় ভরে রাখতাম। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। আকাশ কাজে গিয়েছে, ফিরে আসতে একটু দেরি হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো আমি যেন একেবারে অন্য এক মানুষ হয়ে গেছি। আগে যে মেয়েটি প্রতিদিন শুধু সাজগোজ আর ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখত, সে আজ নিজের হাতে কাজ করে সংসার চালাচ্ছে, নিজে পথ বেছে নিচ্ছে। ঠিক সেই সময় হালকা বমি বমি ভাব হলো, মাথা ঘোরাতে লাগলো। ভেবেছিলাম হয়তো শরীর খারাপ হচ্ছে। কয়েকদিন পর বুঝলাম আমার ভেতরে আর একটা ছোট্ট জীবন আসছে। সেই মুহূর্তে আমার চোখে পানি চলে এলো। আমি কাঁপা গলায় নিজের পেটের ওপর হাত রেখে বললাম, তুমি কি আমার জীবনে নতুন আলো হয়ে আসছো ছোট্ট মানুষ? আকাশ বাড়ি ফিরতেই তাকে খবরটা দিলাম। প্রথমে সে হতবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকল, যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর হঠাৎ তার চোখ ভিজে উঠল। সে আমার 2 হাত নিজের হাতে নিয়ে বলল, আমাদের ছোট্ট পৃথিবীটা আরও বড় হয়ে যাবে এবার। সন্তান আসার খবর যেন আমাদের ক্লান্ত জীবনে নতুন এক শক্তি এনে দিল। আকাশ আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল। আমিও বাসায় বসে কাজের পরিমাণ বাড়িয়ে দিলাম। আমরা দুজনে মিলে যা যা করা সম্ভব সবই করলাম, যেন ছোট্ট অতিথিকে স্বাগত জানানোর সময় তাকে অভাবের মধ্যে দাঁড় করাতে না হয়। গর্ভাবস্থার সময় আমি মাঝে মাঝেই ভয় পেয়ে যেতাম। ভাবতাম এই সন্তানকে কি কোনোদিন সমাজের প্রশ্নের মুখে পড়তে হবে? কেউ কি প্রশ্ন করবে তার মা কেন আগের বাড়ি ছেড়ে চলে এসেছিল? তখন নিজেকে মনে করিয়ে দিতাম, এই শিশুর জন্ম লজ্জার নয়, এই জন্ম সত্যের আশীর্বাদ। আমি জানি আমার সন্তানকে মিথ্যা আর অন্যায়ের ভেতর বড় হতে দেব না। যাই হোক, তার জন্য একটা পরিষ্কার পথ রেখে যাব। সন্তান জন্মানোর সময় যত এগিয়ে আসছিল, আমার বাবা মার সাথেও যোগাযোগ একটু একটু করে বাড়ছিল। মা প্রথম দিকে ফোন পেতেই কেঁদে ফেলতেন, বলতেন, আমি জানতাম না তুই এতটা কষ্ট পাচ্ছিস। এখন ভাবি, যদি সেদিন তোর পাশে দাঁড়াতাম তাহলে এইসব ঝড় হয়তো একটু কম হতো। আমি বলতাম, যা হয়েছে তা থেকে আমরা শিখেছি, শেখাটাই বড় কথা। অবশেষে সেই দিন এলো যেদিন আমার কোলে এলো একটা ছোট্ট ছেলে। হাসপাতালের ঘরের সাদা আলোতে যখন প্রথম তাকে দেখলাম, মনে হলো এত ছোট মানুষ কিভাবে এত বড় একটা আনন্দ নিয়ে আসতে পারে। তার হাত দুটো মুঠো করে কুঁকড়ে ছিল, চোখ বন্ধ, তবু মনে হচ্ছিল এই চোখই একদিন পৃথিবী দেখবে, সত্য মিথ্যার পার্থক্য চিনবে। আকাশ শিশুটিকে বুকে তুলে নিয়ে প্রথম যে কথা বলেছিল তা আজও আমার কানে বাজে, বাবা, আমি তোকে এমন কোনো কাজ কখনো করতে দেব না যার জন্য একদিন তোর চোখ নামিয়ে রাখতে হয়। তুই সত্যি হয়ে বাঁচিস, যে পরিস্থিতিই আসুক। আমরা তার নাম রাখলাম আরিহান, অর্থ যে সব প্রতিকূলতার মাঝেও নিজেকে তুলে ধরতে পারে। এই নামের মধ্যেই যেন আমাদের দুজনের জীবনের গল্প লুকিয়েছিল। সন্তান জন্মানোর পর জীবন আরও কঠিন হয়ে উঠল, আবার আরও সুন্দরও। রাত জেগে শিশুর দেখাশোনা, দিনের বেলা কাজ, টাকার হিসেব, ভবিষ্যতের চিন্তা, সব মিলিয়ে সময়ের ঘড়ি যেন এক মুহূর্তও বিশ্রাম নেয় না। তবু যখন মাঝরাতে আরিহান আমার আঙ্গুল ধরে রাখত, তখন মনে হতো কোনো কষ্টই আর কষ্ট মনে হচ্ছে না। এদিকে সমাজও চুপ করেছিল না। অনেকেই পেছনে কথা বলতো, কেউ সামনে এসে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করত, এই ছেলে কি সেই মেয়ে না যে নাকি বড় লোকের বাড়ি ছেড়ে চলে গেছে? কেউ কেউ আকাশকে বলতো, মানুষ তোয়াজের সময় কেউ গরিবের ঘরে আসতে চায় না, কিন্তু ঝড় সামলে ওঠার পর সবারই প্রশ্ন থাকে। আমরা এসব কথা শুনতাম, আবার এও শিখে ফেলেছিলাম সব প্রশ্নের উত্তর মুখে দিতে হয় না, অনেক উত্তর সময় নিজেই দিয়ে দেয়। যখনই মনে হতো মনটা ভারী হয়ে যাচ্ছে, আমি আরিহানের দিকে তাকিয়ে মনে মনে বলতাম, তোর সামনে শক্ত হয়ে থাকতেই হবে, তুই যেন কোনোদিন না ভাবিস তোর মা ভেঙে পড়েছিল। একদিন বিকেলে বাবা মা আমাদের দেখতে এলেন। প্রথমবার তাদের কোলে আরিহানকে তুলে দিলাম। মা তাকে বুকে নিয়ে চোখে পানি এনে বললেন, এই ছোট্ট মানুষটা না থাকলে হয়তো কখনো আমাদের সাহস হতো না তোর কাছে বারবার আসার, যেন আমাদের ভুলেরও একটা শুদ্ধিকরণ হয়ে গেল ভেতরে ভেতরে।
বাবা আকাশের দিকে তাকিয়ে বললেন, তোকে প্রথমে বিশ্বাস করতে পারিনি, ভাবতাম তুইও অন্যদের মতো নিজের সুবিধা বুঝে চলবি, কিন্তু এতদিন ধরে যে তুই আমার মেয়ের পাশে দাঁড়িয়ে আছিস সেটা দেখার পর মনে হয় কিছু ভুল ডিসিশনকেও ঈশ্বর হয়তো একসময় সঠিক পথে ফিরিয়ে দেন। দিনগুলো কেটে যাচ্ছিল, আমরা ধীরে ধীরে একটু একটু করে এগোচ্ছিলাম। ঠিক এমন সময় একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে আমি বাজার করে বাড়ি ফিরছি, তখন মোড়ের ওষুধের দোকানের সামনে দেখলাম স্থানীয় পত্রিকায় একটা খবর ছাপা হয়েছে। ধান ব্যবসার বড় এক লোক হঠাৎ সব হারিয়ে এখন প্রায় একা হয়ে গেছেন। নামটা চোখে পড়তেই বুক কেঁপে উঠল। তিনি সেই মানুষ যিনি আমার আগের জীবনের প্রতিটি অন্ধকার অধ্যায়ের পেছনে দাঁড়িয়েছিলেন। বাড়ি ফিরে খবরটা আকাশকে দেখালাম। সে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, তুমি কি কখনো ভাবতে পারতে এত বড় ক্ষমতা আর প্রভাব থাকা একজন মানুষ এমনভাবে ভেঙে পড়তে পারে? আমি বললাম, ভুলের হিসেব কোনো না কোনো সময় চুকাতেই হয়, কেউ আগে দেয়, কেউ পরে। কিছুদিন পর শুনলাম তিনি অসুস্থও হয়ে গেছেন। যারা একসময় তার পাশে থাকতে তার গুণগান গাইত, ধীরে ধীরে তারা সবাই দূরে সরে যাচ্ছে। একদিন দুপুরে বাবা ফোন করে বললেন, শুনেছিস? আমি বললাম, হ্যাঁ শুনেছি। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই চাইলে দেখতে যেতে পারিস, তোর ওপর কোনো জোর নেই, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে মানুষটা তোর জীবনে এত বড় ঝড় তুলেছিল তার শেষ অধ্যায় দেখলেও দেখতে পারিস। আমি কয়েকদিন ধরে ভেবে দেখলাম, আমার ভেতরের কষ্ট, রাগ, অপমান সব কিছু মিলিয়ে প্রশ্ন করল, কেন যাব? আবার অন্যদিকে মনে হলো, শুধু অতীত আঁকড়ে ধরে থাকলে কখনো সামনে এগোনো যায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, যাব। নিজের জন্যই যাব, তার জন্য নয়। একদিন বাবা আমাকে নিয়ে গেলেন ওই বাড়িতে। অনেক দিন পর সেই গেটের সামনে দাঁড়ালাম। গেটটা আগের মতো ঝকঝকে নয়, রং উঠেছে, দরজার পাশে আগাছা জন্মেছে। একসময় যে বাড়িটা দেখে মনে হতো যেন অদম্য, আজ সে বাড়ির দেয়ালও ক্লান্ত হয়ে পড়েছে। ভেতরে ঢুকতেই পুরনো স্মৃতিগুলো মাথার ভেতর ঘুরতে লাগলো। সেই ঘর, সেই সিঁড়ি, সেই ছাদ, সব কিছুরই একটা করে গল্প আছে। আমাকে সেই গল্পগুলো চেপে রাখতে হয়েছিল বহুদিন। তিনি একটা ঘরের বিছানায় শুয়েছিলেন, অনেকটা শুকিয়ে গেছেন। চোখের দৃষ্টিও আগের মতো তীক্ষ্ণ নয়, যেন এক ধরনের ক্লান্তি সব কিছু ঢেকে রেখেছে। আমাকে দেখে প্রথমে চিনতে পারলেন কিনা বুঝতে পারলাম না। আমি কাছে গিয়ে দাঁড়াতেই তিনি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন। নরম গলায় বললেন, তুই আনিকা? আমি চুপচাপ মাথা নাড়লাম। তিনি কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। সেই চোখে আর আগের সেই নির্দেশদাতা কঠোরতা নেই, নেই শাসন করার অহংকার। যেন অনুশোচনা আর একাকিত্ব মিলে তার চোখে জমে উঠেছে ভারী কুয়াশা। তিনি ফিসফিসিয়ে বললেন, তোর কিছু কথা মাঝে মাঝে কানে বাজে এখনও। তুই সেদিন বলেছিলি তুই চাইলে আমার নামে ব্যবস্থা নিতে পারিস, কিন্তু তোর স্বামীর বাবার মুখের দিকে তাকিয়ে তা করিসনি। তুই কি এখনও আমার উপর রাগ করিস? আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, রাগ ছিল, কষ্টও ছিল, অপমানও ছিল, কিন্তু আমি বারবার ভাবি ওই রাগ নিয়ে যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমার নিজের জীবনটাই থেমে যেত। আমি এখন আর আপনার উপর রাগ করি না। আমি শুধু শিখে নিয়েছি আপনার মতো কারো হাতে আর নিজের জীবন তুলে দেব না। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করে আবার খুললেন, গলায় ভাঙা স্বর, আমি তোকে ভুল করেছি, সেটা এখন বুঝি। নিজের ইচ্ছা আর হিসেবের জন্য অনেক জীবনকে খেলনার মতো ভেবেছি। তুই যদি একদিনও আমাদের বিরুদ্ধে দাঁড়াতিস হয়তো তখনই থেমে যেত সব, কিন্তু তুই তখনও আমার ছেলের কথা ভেবে আমাকে ছাড়তে চেয়েছিলি। তুই আমার চেয়ে অনেক বেশি মানুষ। তার কথা শুনে বুকের মধ্যে কিছুটা কাঁপন এলো, কিন্তু সহানুভূতির নয়, বরং এক ধরনের মুক্তির। আমি শান্তভাবে বললাম, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আগেই, না হলে আমি আজ এইভাবে আপনার সামনে দাঁড়াতে পারতাম না। তবে একটা কথা সত্যি, ওই বাড়ির দরজা থেকে বেরিয়ে যেদিন এক পা ফেলেছিলাম সেদিনই আপনার উপর থেকে আমার সমস্ত ভয় চলে গিয়েছিল। তিনি ক্লান্ত গলায় বললেন, তুই আজ যা, সেটা তোর নিজের সিদ্ধান্তে। তোর মতো সাহসী মেয়ে আমি খুব কম দেখেছি। তোর উপর অন্যায় করেছি, কিন্তু তুই একদিনও আমাকে সত্যি করে ক্ষমা না করতে চাইলে তোরও দোষ ছিল না। আমি আরও একবার বললাম, আমি ক্ষমা করেছি নিজের জন্য, যাতে আমার ছেলে বড় হয়ে যখন জানতে চায় তার মা কি আজও রাগে পুড়ে আছে, তখন যেন আমি বলতে পারি, না, আমি রাগ নয়, সত্য আর শান্তি বেছে নিয়েছি।
সেদিন আমরা বেশিক্ষণ সেখানে থাকিনি। ফিরতি পথে বাবা একটু অসহায় গলায় বললেন, মানুষ যা বনে শেষ পর্যন্ত তাই কাটতে হয়, তাই না? আমি বললাম, হ্যাঁ বাবা, তাই তো। তবে কেউ যদি ভুলের পরেও বদলাতে চায়, আর কেউ যদি তার কষ্টের পরেও মাফ করতে শেখে, তখনই জীবনের গল্পটাও একটু সুন্দর হয়ে ওঠে। বাড়ি ফিরেই আমি আরিহানকে বুকে টেনে নিলাম। সে তখন ছোট ছোট অক্ষর শেখে, খাতা কলম নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, মা তুমি কোথায় গিয়েছিলে? আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, এমন এক জায়গায় যেখানে আমার পুরনো গল্প শেষ হয়েছে, এখন থেকে শুধু নতুন গল্প লিখব। সে কৌতূহলী চোখে তাকিয়ে বলল, তুমি তো আমার জন্যও গল্প লিখো মা। তখন আমি ওকে কোলে নিয়ে জানালার বাইরে আকাশ দেখিয়ে বললাম, শোন, কখনো যদি কেউ তোকে অন্যায় করতে বলে, শুধুই সুবিধার জন্য বা ভয় দেখিয়ে, তুই যেন মনে রাখিস তোর মা একদিন একটা বড় বাড়ির দরজা ছেড়ে অজানা রাস্তা বেছে নিয়েছিল, শুধুই সত্য আর নিজের সম্মানের জন্য। আকাশ পাশ থেকে শুনে হেসে বলল, আজ তো আরিহানের সাথে সাথে আমাকেও নতুন করে শিখিয়ে দিচ্ছ। আমি বললাম, শেখা তো চলতেই থাকবে। আমাদের জীবন বড় কোনো সিনেমা না, কিন্তু এই ছোট ছোট ঘটনা, ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। বছর কয়েক পর যখন আমি নিজের জীবনের গল্পটাকে কাগজে লিখতে বসেছিলাম, তখন মনে হয়েছিল একদিন হয়তো আমার মতো আরেকজন মেয়ে কোথাও বসে কাঁদছে, ভাবছে সে একা, তার কথা কেউ বিশ্বাস করবে না। সে কি সত্যের জন্য দাঁড়াবে, নাকি চুপ করে সব মেনে নেবে? আমি চাই আমার গল্প শুনে সে অন্তত একবার ভাবুক সে একা নয়। আমি জানি পৃথিবীর সব গল্পের শেষ একরকম হয় না। কেউ হয়তো সব কিছু ফিরে পায়, কেউ হয়তো অনেক কিছু হারিয়ে নতুন কিছু খুঁজে পায়। আমার গল্পের শেষটা সেই ধরনেরই, যেখানে আমি বিশাল সুখ বা প্রচুর সম্পদের গর্ব দেখাতে পারি না, কিন্তু খুব শান্ত গলায় বলতে পারি, আমি কারো অন্যায়ের সাথী হইনি। আমার নাম আনিকা। একদিন একটা ভুল পথে বাধ্য হয়ে হাঁটতে হয়েছিল আমাকে, কিন্তু সেই পথের শেষ মাথায় এসে আমি নিজেই ঠিক করেছি এবার কোন পথে হাঁটব। আর সেই একটুখানি সাহসের কারণেই আজ আমার পাশে দাঁড়িয়ে আছে আমার সত্যি স্বামী আর আমার সন্তান। আমি হয়তো খুব বড় কিছু না, কিন্তু আমার জীবনের প্রতিটি মোড়ে আমি নিজের সঙ্গে মিথ্যা করিনি। এইটুকু জানাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আর যারা আমার গল্প শুনবে, আমি শুধু এতটুকু চাই যে তারা যেন কখনো নিজের ভেতরের কণ্ঠকে চেপে রাখে না, কারণ অনেক সময় একটা ছোট্ট সিদ্ধান্ত, একটি পা এগিয়ে যাওয়ার সাহস পুরো জীবনটাই বদলে দিতে পারে। বছরগুলো কেটে যাচ্ছিল নিজের মতো করে। সময় কখন যে গা ঘেঁষে চলে যায় মাঝে মাঝে টেরই পাই না। শুধু মাঝে মাঝে বসে মনে হয়, এই তো সেদিন আমি একটা বড় বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম, বুকের ভেতর কাঁপুনি নিয়ে এক পা এগিয়েছিলাম। আজ এতগুলো বছর পরে পিছনে ফিরে তাকালে বুঝি সেই এক পাই আমার পুরো ভবিষ্যৎ বদলে দিয়েছে। আরিহান বড় হতে লাগলো। ছোট ছোট হাত পা নিয়ে যাকে কোলে করে ঘুম পাড়াতাম, সে আজ নিজের ব্যাগ গুছিয়ে স্কুলে যায়। প্রথম যখন স্কুলে ভর্তির সময় এলো, তখন একরকম টেনশনে ছিলাম। ভাবছিলাম ফর্মে বাবার পেশা লিখব কি, ঠিকানা লিখব কিভাবে, কেউ যদি আমাদের অতীত নিয়ে কথা তোলে। কিন্তু শেষমেশ বুঝলাম শিশুদের স্কুলে ভর্তি করতে গিয়ে কেউই অতীত কাঁটা ঘেটে দেখে না, তারা দেখে বর্তমানটা। তার বাবার নাম কি, মায়ের নাম কি, এতটুকুই। নতুন খাতার প্রথম পাতার মতোই আমাদের নতুন পরিচয়ও সেদিন থেকে যেন আরও পরিষ্কার হয়ে গেল। স্কুল থেকে ফিরেই আরিহান প্রতিদিন আমাকে গল্প শোনাতো। মা, আজ স্যারের সাথে আমরা সততা নিয়ে কথা বলেছি। মা, বন্ধুরা বলছিল কেউ ভুল করলে প্রথমে মাফ চাইতে হয়। তার প্রতিটা কথা শুনে মনে হতো ঈশ্বর যেন খুব ধীরে ধীরে আমার জীবনের অন্ধকারে আলো ঢেলে দিচ্ছে। একদিন সন্ধ্যায় আমরা তিনজন মিলে বসেছিলাম। আমি রান্নাঘরে কাজ করছি, আকাশ টেবিলে কিছু হিসেব লিখছে, আরিহান পড়ার বই খুলে বসে আছে। হঠাৎ সে বলল, বাবা, মানুষ কি ভুল করলে বদলাতে পারে? প্রশ্নটা শুনে আমরা আকাশ দুজনেই একটু থমকে গেলাম। আকাশ হেসে বলল, হ্যাঁ পারবে, যদি সে সত্যি চায়। শুধু মুখে বললেই হবে না, মন থেকেও চাইতে হবে। আরিহান একটু ভেবে আবার বলল, আর যদি কেউ নিজের ভুল বুঝেও কিছু না বদলায়? আমি এবার আসতে বললাম, তাহলে সে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে, শুধু নিজের না, তার আশেপাশের মানুষের জীবনও। আরিহান কৌতূহলী হয়ে আমার দিকে তাকালো, তুমি আর বাবাও কি কখনো ভুল করেছ? আকাশ এসে বলল, অনেক করেছি, কিন্তু সেই ভুলগুলোই আমাদের শিখিয়েছে ভবিষ্যতে কি করা উচিত আর কি করা উচিত না। যদি আমরা ভুল থেকে শিক্ষা না নিতাম, তাহলে আজ হয়তো আমরা একসাথে টেবিলে বসে কথা বলতাম না।
আমি গভীরভাবে ছেলের দিকে তাকিয়ে বললাম, তাই মনে রাখিস, ভুল করে ফেললে ভয় পাস না, কিন্তু ভুলটা চিনেও যদি সেটাকে ঠিক করার চেষ্টা না করিস, তখন সেটাই সবচেয়ে বড় অন্যায় হয়ে যায়। সেদিন রাতে আমি একা বসে এই কথাগুলো নিয়ে ভাবছিলাম। আমার জীবনের প্রথম বড় অন্যায়ের সামনে দাঁড়িয়ে আমি অনেক দিন কিছু বলিনি। ভয়, সন্দেহ, অসহায়তা সব মিলিয়ে চুপ করেছিলাম। কিন্তু একদিন ভেতরের সেই কণ্ঠটা এত জোরে বলেছিল, এভাবে আর পারবি না, যে আর চুপ থাকা হয়নি। যদি সেই দিনটায় আমি শুধু ভয়কে গুরুত্ব দিতাম, আজকের এই সংসারটা হয়তো কোনো দিনই গড়ে উঠত না। সময় যেতে যেতে আমাদের ছোট্ট সংসারটাও একটু একটু করে বড় হচ্ছিল। আকাশ কাজে প্রমোশন পেল, আমি নিজে হাতে তৈরি কাজের একটা ছোট্ট পেজ খুলে ফেললাম। অনলাইনে লোকজন আমার বানানো জিনিস কিনতে শুরু করলো। কিছু অতিরিক্ত ইনকাম আসায় আমরা ধীরে ধীরে নতুন একটা বাসা নিলাম, আগেরটার থেকে একটু বড়, একটু স্বস্তিদায়ক। ওই বাসায় প্রথম দিন পা রেখে আমি একটু থমকে দাঁড়ালাম। বারান্দা থেকে দূরের আকাশ দেখা যায়। পাশে ছোট্ট একটা গাছের টব রেখে দিলাম। মনে হলো আমি যেমন পুরনো জায়গা ছাড়তে পেরেছি, গাছটাও তেমন নতুন মাটিতে শিকড় দিনে দিতে পারবে। কিন্তু জীবনে সব কিছু কখনো একেবারে মসৃণ থাকে না। একদিন দুপুরে অফিস থেকে ফিরে আকাশ খুব গম্ভীর মুখে বসে রইল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, আজ অফিসের কাছে একটা কথা শুনলাম, কেউ নাকি বলছিল আমার অতীত নিয়ে নাকি কেউ খোঁজ খবর করছে। আমি চমকে উঠলাম, মানে? আকাশ বলল, কেউ কেউ নাকি জানে আমি আগে কোথায় কাজ করতাম, কার বাড়িতে। শুনেছি ওখানকার কিছু লোকের সাথে এখনও কিছু যোগাযোগ আছে। তারা নাকি বলেছে আমি নাকি নোংরা খেলার অংশ ছিলাম। কথাগুলো শুনে আমার বুকের ভেতর পুরনো ভয়ের ছায়া ফিরে আসতে লাগলো। কিন্তু এবার আর আমি আগের সেই মেয়েটা ছিলাম না যে সব কথা শুনে চুপ করে কান্না থামাতে চেষ্টা করত। আমি শান্ত গলায় বললাম, তোমার বর্তমানটা দেখে যারা বিচার করতে পারে না, তাদের বিচার করার মতো ক্ষমতাটাই আসলে দুর্বল। তুমি কি এখন অন্যায় করছো? নিচু গলায় বলল, না। তুমি কি এখন কারোর সাথে প্রতারণা করছো? সে দুঃখ নিয়ে বলল, না, এখন তো বরং প্রতিদিন মনে হয় অতীতের জন্য যা করেছি তার শোধও ঠিকমতো করতে পারছি না। আমি বললাম, তাহলে মানুষের কথায় কান দিও না। হ্যাঁ, আমাদের অতীত আছে, কিন্তু সেই অতীতটাকে ঠিক পথের দিকে ফেরানোর চেষ্টা আমরা করেছি। সেটা যারা দেখতে পায় না, তারা তোমার জীবনের গল্পের সব পাতা পড়েনি, শুধু মাঝখানের মলিন পাতাগুলো দেখে বুঝতে চেষ্টা করছে তুমি কে। কিছুদিন পর অফিস থেকে আকাশ নিজেই তার অতীতের কিছু কথা সহকর্মীদের সামনে বলল। সে বলল, আমি ভুল করেছিলাম, কিন্তু সেই ভুলের জন্য কেউ আজও কষ্ট পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারি না। তাই আজ আমি সবার সামনে স্বীকার করছি, আমার জীবনে একসময় একটা অন্ধকার অধ্যায় ছিল, কিন্তু সেই অন্ধকারই আমাকে শিখিয়েছে আলো কি। অফিসে সবাই অবাক হয়েছিল, কেউ কেউ সমালোচনা করেছে, কেউ আবার শ্রদ্ধাও দেখিয়েছে এই সত্যবাদিতার জন্য। বাড়ি ফিরে আকাশ আমাকে বলল, আজ আমি নিজের কণ্ঠকে আর আটকাইনি, যা ছিল সব বলে দিয়েছে। এখন যারা আমাকে গ্রহণ করবে তারা আমার সম্পূর্ণটা জেনেই করবে। আমি হেসে বললাম, তাহলে তো তুমি আমার আগেই নিজের ভেতরের ভয়টা ভেঙে ফেলেছ। ধীরে ধীরে বুঝতে পারলাম, ভয়ে আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। অন্য কেউ আমাদের আটকে রাখার আগে আমরা নিজেরাই নিজেদের যতটা আটকাই, অন্য কেউ হয়তো তা পারে না। আমি ভয়কে জয় করেছিলাম বাড়ির গেট পেরিয়ে, আকাশ জয় করল নিজের অতীতের কথা স্বীকার করে। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছি, আরিহান পাশে এসে দাঁড়ালো। বলল, মা, আমাদের টিচার আজ ক্লাসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তারা নাকি অনেক সময় একা হয়ে যায়। সত্যি? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, অনেক সময় হয়, কারণ সবাই সবসময় সত্যের জন্য লড়াই করার সাহস পায় না। কেউ চুপ করে থাকে, কেউ পাশ কাটিয়ে চলে যায়। তাই যে দাঁড়ায় সে প্রথমে একা হয়ে যায়, কিন্তু সব শেষে যাকে সম্মান করা হয় সেই হয় সেই মানুষ। সে একটু ভেবে আবার বলল, তুমি কি একা হয়ে গিয়েছিলে মা? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, খুব একা। এমনকি যাদের সবচেয়ে কাছের ভাবতাম তারাও প্রথমে আমার পাশে দাঁড়ায়নি। কিন্তু একসময় সময়ই প্রমাণ করেছে আমি ভুল ছিলাম না। তখন সেই একাকিত্বটা আর ভয়ানক লাগেনি। সে আবার প্রশ্ন করল, তুমি যদি ভয় পেতে তাহলে আজকে আমি কি তোমার সাথে থাকতে পারতাম? এই প্রশ্ন শুনে গলা ভারী হয়ে গেল। আমি ওকে বুকে টেনে বললাম,
আমি জানি না আমার সিদ্ধান্ত ঠিক হয়েছিল কিনা, কিন্তু এটুকু জানি যদি আমি ভুল পথে থাকা বেছে নিতাম তাহলে তুই আজ যে মাকে দেখছিস সে হয়তো নিজের কাছেই অপরাধী হয়ে থাকত। কিছুদিন পর আমার এক পুরনো বান্ধবীর সাথে যোগাযোগ হলো। সে হঠাৎ ফোন করে বলল, অনেক বছর পর তোর খবর পেলাম, তোর গল্পটা শুনেছি একটু একটু, তুই নাকি খুব সাহসী কাজ করেছিস। আমি হেসে বললাম, সাহসী না হলে হয়তো এত পথ আসা যেত না, তবে সব সাহসী কাজই লড়াইয়ের শব্দে হয় না, অনেক সময় একটা না বলার মধ্যেও অনেক বড় সাহস লুকিয়ে থাকে। সে নিঃশ্বাস ফেলে বলল, আমার এক আত্মীয়ও এমন একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার শ্বশুরবাড়িও এমনভাবে তাকে ব্যবহার করতে চাইছে। সে কারো সাথে ঠিকমতো কথা বলতে পারে না, অনেক ভয় পায়। তার গল্প শুনে মনে পড়ল তোর কথা। ভাবলাম যদি কখনো সময় করে তাকে একটু নিজের অভিজ্ঞতা শেয়ার করিস, তারও হয়তো সাহস হবে। ফোন রেখে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলাম। ভাবলাম আমি যদি আমার কষ্টগুলোকে শুধু নিজের ভেতরে আটকে রাখি তাহলে আমার অর্জনটাও তো শুধু ব্যক্তিগত থেকে যাবে, কিন্তু যদি আমার অভিজ্ঞতা অন্য কারো চোখে একটু শক্তি যোগায় তাহলে আমার সারা জীবনের কান্নাগুলোও কোনো অর্থ পাবে। ধীরে ধীরে আমি কিছু মেয়েদের সাথে কথা বলতে শুরু করলাম, কেউ ফোনে, কেউ পরিচিত কারো মাধ্যমে, কেউ বা অনলাইনে। তারা কেউ কেউ অদ্ভুতভাবে আমার মতো অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, কেউ শ্বশুরবাড়ির অদৃশ্য চাপের ভেতরে বন্দী, কেউ প্রতারণার শিকার, কেউ আবার নিজের কণ্ঠটাই হারিয়ে ফেলেছে। আমি তাদের বলতাম, আমি তোমাকে লড়াই করতে বলছি না, আমি শুধু চাই তুমি নিজের ভেতরের কণ্ঠকে চেপে রাখো না। তুমি যদি একটা কথাও বলতে পারো, একটা না বলতে পারো, সেটাই তোমার যাত্রার শুরু। সবাই আমার মতো বাড়ি ছেড়ে চলে যেতে পারছে না, সেটা আমিও বুঝি। কেউ অর্থনৈতিকভাবে অসহায়, কেউ পরিবারের কথা ভাবছে, কেউ পরিবারের কঠোরতা সহ্য করছে। আমি কাউকে কখনো বলতে পারিনি, তুমিও আমার মতো করে করো। আমি সবসময় একটাই কথা বলি, তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কেউ যদি তোমার উপর অন্যায় করে আর তুমি কোনোদিন নিজের ভেতরেও বলো না যে এটা ভুল, তাহলে অন্যায়টা শক্তিশালী হয়ে ওঠে। অন্তত নিজের ভেতরের সত্যটাকে বাঁচিয়ে রেখো। এভাবেই আমাদের জীবন ধীরে ধীরে চলতে লাগলো। আরিহান বড় হতে হতে একসময় কলেজে উঠে গেল। সে যখন নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলে তখন বলে, আমি এমন একটা জায়গায় কাজ করতে চাই যেখানে কেউ কারোর প্রতি অন্যায় করলে তা চেপে রাখা হবে না, যেখানে নিঃশব্দ মানুষদের কথা বলা শেখানো হবে। আমি তখন মনে মনে ভাবি, একদিন যাকে কোলে নিয়ে বলেছিলাম তুই যেন কোনোদিন অন্যায়ের সাথে হাত না মেলাস, সে আজ অন্যের হয়ে কথা বলার স্বপ্ন দেখে। একদিন রাতেও বারান্দায় দাঁড়িয়ে আকাশ হঠাৎ বলল, জানিস, মাঝে মাঝে ভাবি আমরা যদি ওই বাড়িটাতেই থেকে যেতাম তাহলে কি হতো। আমি হেসে উত্তর দিলাম, তাহলে হয়তো তুই আজও একটা ভয়ের মধ্যে বেঁচে থাকতে আর আমি একটা অপরাধ বোধের ভেতর। আমাদের ছেলে হয়তো একটা বড় বাড়িতে থাকতো ঠিকই, কিন্তু তার মায়ের চোখের ভেতরে প্রতিদিন ভাঙা সম্মান আর না বলা কান্না দেখত। আকাশ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে তো আসলে তুই আমাদের তিনজনের জীবন বদলে দিয়েছিস। আমি মাথা নেড়ে বললাম, আমাদের তিনজনই বদলেছিস। আমি প্রথম পায়ে গিয়েছি, তুই পাশে দাঁড়িয়েছিস, আর আমাদের ছেলে আমাদের শিখিয়েছে অতীতকে মেনে নিয়েও কিভাবে সামনে এগোতে হয়। বছর কয়েক পরে যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি তখন আগের সেই সাজগোজ করা স্বপ্নমাখা মুখের মেয়েটিকে আর খুঁজে পাই না। এখনকার মুখে কিছু কষ্টের রেখা আছে, কিছু হাসির দাগও আছে, কিন্তু সবচেয়ে বড় কথা এই মুখটা এখন নিজের দিকে তাকাতে লজ্জা পায় না। আমি জানি আমার জীবন কোনো রূপকথা নয় যেখানে শেষে সব ঠিকঠাক হয়ে যায়, সবাই মিলে গান গায়, সব সমস্যা মুছে যায়। আমার জীবনটা বাস্তব, যেখানে আজও কিছু কষ্ট আছে, কিছু না পাওয়া আছে, কিছু দাগ আছে, কিন্তু এই বাস্তবতার ভেতরেই আমি একটুকু আলো খুঁজে পেয়েছি, আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় জেতা। আমার নাম আনিকা। একসময় আমার পরিচয় ছিল কোনো বাড়ির বউ, কার স্ত্রী, কার মেয়ের নামের সাথে জুড়ে থাকা একটা নাম। আজ আমি জানি আমি শুধু কারোর সম্পর্কের পরিচয়ে বেঁচে নেই, আমি নিজের সিদ্ধান্তে দাঁড়ানো একজন মানুষ। একদিন হয়তো আমি চলে যাব, আমার জায়গায় আমার মেয়ে বা ছেলের প্রজন্ম এসে দাঁড়াবে। তারা যখন আমার গল্প শুনবে, আমি চাই না তারা কেবল আমার কষ্টের কথা মনে রাখুক, আমি চাই তারা মনে রাখুক আমি একদিন ভয়কে হারিয়ে নিজের সত্যের পাশে দাঁড়িয়েছিলাম। কোনো এক আনিকা, কোনো এক অন্ধকার রাত, কোনো এক দরজার সামনে দাঁড়িয়ে নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্ত, আর সেটাকে বুকে করে সামনে এগিয়ে যাওয়ার সাহস, এইটুকুই আমার গল্পের আসল সারাংশ। যারা এই গল্প শুনবে তারা যেন মনে রাখে,
শক্ত মানুষ হওয়া মানে খুব বেশি কষ্ট সহ্য করা নয়, বরং যথাসময়ে অন্যায়ের সামনে দাঁড়িয়ে বলা, এবার থামো। সময়ের স্রোত কারো জন্য থেমে থাকে না। আরিহান এখন কলেজের শেষ বর্ষে। ছেলেটা দিনে দিনে এমনভাবে বড় হয়ে উঠছে যে মাঝে মাঝে তাকে দেখে মনে হয় ঈশ্বর আমার জীবনের সব কষ্ট সয়ে এক অনবদ্য পুরস্কার দিয়েছেন। আমি আর আকাশ দুজনেই বুঝতে পারছিলাম জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো অনেক সময় ঝড়ের পরেই আসে। এক সন্ধ্যায় সবাই মিলে ডাইনিং টেবিলে চা খাচ্ছিলাম। হঠাৎ আরিহান বলল, মা, আমি একটা প্রজেক্ট করছি, বিষয় অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত সাহস। আমি হেসে বললাম, ভালো তো, কাদের নিয়ে গল্প করবে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একটা গল্প বলতে চাই, তোমার গল্প। চায়ের কাপটা হাতে নিয়ে থমকে গেলাম। মনে হচ্ছিল হৃদয়ের ভেতর লুকোনো পুরনো সব স্মৃতি আবার দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, আমার গল্পটায় তো খুব বেশি কষ্ট, সেটা সবাই শুনতে চাইবে? আরিহান মৃদু হাসল, মা, তুমি যে বেঁচে গেছো এইটাই সবচেয়ে বড় গল্প। যে মানুষ ভয় পেরিয়ে সত্যের পথে হাঁটে তার গল্পের চেয়ে মূল্যবান গল্প খুব কম থাকে। আকাশ পাশে বসে বলল, আমাদের জীবন যতটাই সাধারণ হোক না কেন, তোমার সিদ্ধান্তটা ছিল অসাধারণ। আমি কিছু বলতে পারলাম না, শুধু চোখ নামিয়ে বুঝলাম যে দিনটা মনে হয়েছিল আমি একা, সবাই আমাকে ভুল বুঝেছে, সেই দিনটার মূল্য আজ আমি নতুন করে টের পাচ্ছি। পরের দিন আরিহান ক্লাসে একটা বক্তব্য দিচ্ছিল। আমি আর আকাশ স্কুলের অডিটোরিয়ামে গিয়ে পিছনের সিটে বসেছিলাম। সে সবার সামনে বলছিল, মানুষের জীবনে কখনো কখনো এমন একটা পরিস্থিতি আসে যেখানে সত্য বলা মানে সব কিছু হারানোর ঝুঁকি নেওয়া। কিন্তু যদি কেউ অন্যায়ের সামনে দাঁড়ায়, সেটা শুধু তার নিজের জীবনই নয়, তার পরের প্রজন্মের পথও বদলে দেয়। তার কথায় আমার চোখ ভিজে উঠল। এতদিনের কষ্ট যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। আরিহান আরও বলল, আমি এমন একজন নারীকে চিনি যিনি জীবনের এক কঠিন মুহূর্তে সব হারানোর ভয়কে হারিয়েছিলেন। আজ তিনি আমার মা। তিনি আমাকে শিখিয়েছেন যে তুমি কতটা পড়ে গেলে সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কতটা উঠে দাঁড়ালে সেটাই আসল। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। আকাশ আমার হাত আলতোভাবে চেপে ধরল। আমি অনুভব করলাম জীবনের প্রতিটি ছোট সিদ্ধান্তই যেন আজ এসে একটা বড় আলো হয়ে দাঁড়িয়েছে। জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। আকাশ কাজের ব্যস্ততায় থাকে, আমি নিজের কাজ চালাই, আরিহান পড়াশুনো নিয়ে ব্যস্ত। তবে শান্ত নদীর মতো জীবন হঠাৎ একদিন আবার আলোড়িত হলো। এক সকালে দরজায় কড়া পড়ল। আমি দরজা খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটি, যার উপস্থিতি একসময় আমার জীবনের অন্ধকারের জন্ম দিয়েছিল। তার চুল আরও সাদা, মুখ আরও শুকনো, চোখে গভীর ক্লান্তি। কিন্তু আজ তার চোখে আগের মতো অহংকার নেই, আছে শুধু নরম অনুশোচনা। তিনি ধীরে বললেন, আমি ভয় পাচ্ছিলাম তুমি আমার মুখ দেখতে চাইবে না, তবু এসেছি, কারণ মৃত্যুর আগে কিছু কথা বলা দরকার। আমি চুপ করে রইলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোর ওপর যে অন্যায় করেছি সেটা বোধহয় কোনো ভাষায় মাফ চাওয়ার মতো নয়। বয়স বাড়লে মানুষের নিজের ভুলগুলো আরও পরিষ্কার দেখতে পায়। আমি এখন বুঝতে পারি তোকে শুধু ব্যবহার করিনি, তোকে ভয় না দেখাতে পারার অক্ষমতাও ছিল আমার। তিনি থামলেন, তার গলা কেঁপে উঠছিল। আজ আর ক্ষমা চাইতে আসিনি, শুধু বলতে এসেছি তুই ঠিক ছিলি, আর তোর সত্য বলার সাহসটাই আমাকে আজও কাঁদায়। আমি শান্ত গলায় বললাম, আপনি অনেক দেরি করে এসেছেন, তবে দেরি হলেও সত্যি কথাটা বলা ভালো। আমি আপনাকে আগেই ক্ষমা করেছি। তিনি অবাক হয়ে বললেন, ক্ষমা করেছ? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আপনাকে না ক্ষমা করলে আমার নিজের জীবনটাই এগোতো না। আপনাকে ক্ষমা করা মানে আপনার কাজগুলোকে ভুলে যাওয়া নয়, বরং আপনার ভুলকে আমার ভবিষ্যতের সিদ্ধান্তে বসতে না দেওয়া। তিনি চোখ মুছে বললেন, আমি খুশি যে তুই কথা বললি। এখন মনে হয় আমার জীবনটা হয়তো পুরোটা নষ্ট হয়নি। যদি তোর মতো একজন মানুষ আমার ভুলকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে, তাহলে আমি বুঝি মানুষের ভালো হতে কখনো দেরি হয় না। তিনি চলে যাওয়ার আগে আরিহানের মাথায় হাত রেখে বললেন, তোর মা পৃথিবীর সেরা সাহসী নারী, তাকে কখনো হারাতে দিস না। আমার গলা শুকিয়ে গেল। একটা সময় ছিল যখন তার সামনে দাঁড়ালেই আমার শিরদাঁড়া কেঁপে উঠত। আজ তিনি চলে গেলেন আমার ছেলের মাথায় আশীর্বাদ দিয়ে। জীবন এভাবেই কখনো কখনো আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে ভয় আর শক্তির পার্থক্য পরিষ্কার হয়ে যায়। কয়েক মাস পরে আমরা খবর পেলাম তিনি আর নেই। মনটা হঠাৎ ঝিম ধরে গেল।
যদিও আমি কখনো তাকে ভালোবাসিনি, কখনো তার ওপর নির্ভরও করিনি, তবু তার চলে যাওয়া মনে করিয়ে দিল জীবনের কিছু অধ্যায় যতই কঠিন হোক একসময় শেষ হয়ে যায়। এক রাতে আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। আকাশ এসে বলল, একটা সময় ছিল যখন আমি ভাবতাম তুমি আমাকে কোনোদিনই সত্যি মাফ করবে না, কিন্তু আজ তোমার সব সিদ্ধান্ত, তোমার সব পথ দেখে মনে হয় তোমাকে জীবনে পাওয়া আমার সৌভাগ্য। আমি বললাম, আমরা দুজন দুজনকে বদলেছি। তুমি যদি সত্য স্বীকারের সাহস না পেতে, আমি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস না পেতাম, আমাদের এই সংসারটাই গড়ে উঠত না। আকাশ বলল, তাহলে পরের জীবনেও যদি সুযোগ পাই, আমি আবার তোমাকেই চাই, তবে এবার ভুল করে নয়, শুরু থেকেই সত্যি করে। আমি হেসে বললাম, পরের জীবনেও যদি আমাকে আবার এমন বড় বাড়ির ফাঁদে ফেলতে চাও, তাহলে কিন্তু প্রথম দিনেই পালিয়ে যাব। আমরা দুজনেই হেসে উঠলাম। হেসে সেই শব্দে মনে হলো জীবনের সব অন্ধকার, সব ভুল, সব ব্যথা আজ আর আমাদের অশান্ত করে না, কারণ আমরা সেগুলোর ওপরে একবার উঠে দাঁড়াতে পেরেছি। আরিহান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। তার আত্মবিশ্বাস দেখে মাঝে মাঝে আমি মুগ্ধ হই। সে বলল, মা, আমি সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়ব, সমাজে যারা অন্যায়ের মুখোমুখি হয়ে চুপ থাকে তাদের পাশে দাঁড়াবো। আমি বললাম, সত্যের পথে দাঁড়ানোটা কঠিন। সে উত্তর দিল, আমি কঠিনটাই শিখেছি তোমার কাছ থেকে। এটাই আমার সবচেয়ে বড় গর্ব। বছর ঘুরতে ঘুরতে একদিন আমি খাতায় লিখতে শুরু করলাম, আমার নাম আনিকা। একসময় আমার জীবন শুধুই অন্ধকার ছিল, কিন্তু আমি ভয়কে হারিয়ে সত্যকে বেছে নিয়েছিলাম, আর সেই এক সিদ্ধান্তই আমাকে নতুন জীবন দিয়েছে। আমার কলম চলতে লাগলো। গল্পটা লিখতে গিয়ে বুঝলাম, আমার জীবনের সত্যিটা কোনো আড়ালে রাখা গল্প নয়, এটা এমন এক পথ চলা যা হয়তো আরেকজন মানুষকে সাহস দিতে পারে। আমি জানি আমার গল্প শেষ হয়নি। এটা ঠিক একটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু শেষ কোথায়? আমি বলি, শেষ নেই, কারণ সত্যের পথে হাঁটা মানুষ কখনো থেমে থাকে না। একদিন হয়তো আরিহানি এই গল্পটা বলবে, একজন নারীর যিনি নিজের ভয়কে জয় করে পুরো জীবনটাই নতুন করে গড়ে নিয়েছিলেন। আর তখন আমি শুধু হাসব, কারণ একদিন যে সত্যকে বেছে নেওয়ার সাহস করেছিলাম, সেই সত্যই আজ আমার জীবনের আলো।